আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল একটা বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধানের ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব যে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের যে নবম অধ্যায় রয়েছে রেওয়ামিল নামে যে অধ্যায়টি, সেই অধ্যায়ের উপরে বরিশাল বোর্ড 2024-এ যেই প্রশ্নটি এসেছিল আমরা আজকের ক্লাসে ওই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখো, আমার বরিশাল বোর্ড 2024-এর প্রশ্নে আসলে আমাদেরকে কি বলেছিল, আমাদেরকে বলেছিল পূজা এন্টারপ্রাইজের 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে হিসাবের উদ্ধৃতগুলো নিম্নরূপ। নিচে কিছু হিসাবের উদ্ধৃত দেওয়া আছে। কি কি বলা আছে? ক্রয়, মূলধন, মজুত পণ্য 1/1/2022, পাওনাদার, সুনাম, প্রাপ্য হিসাব, প্রদেয় বিল, মজুত পণ্য, তারপরে হচ্ছে বিক্রয় ফেরত, তারপরে বেতন, এরপরে হচ্ছে বিক্রয়। আমাকে রিকোয়ারমেন্টটা আমার কাছে আসলে কি চেয়েছে? ক নাম্বারে আমার কাছে বলেছে যে ভাইয়া ক নাম্বারে তুমি কি করবা? ক নাম্বারে তুমি সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করবা। এখন এই যে আমি যে সমন্বিত ক্রয় এটা বের করব, এটা বের করার কিন্তু একটা সূত্র আছে, এবং এই সূত্রটা তুমি যদি মুখস্থ না থাকে বা তুমি যদি না জানো তাহলে কি করবো, আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের নবম অধ্যায়ের শুরুতে গিয়ে দেখবা কি ওইখানে কিছু বেসিকের একটা পার্ট রয়েছে। সেখানে আমরা এই নবম অধ্যায়ের বেসিক নিয়ে কথা বলেছি, আমরা সেখানে সূত্র দিয়েছি, গাণিতিক সমস্যা সমাধানের কিছু নিয়ম বা টেকনিক বলেছি, এবং ওইটারও কিন্তু সমাধানের জন্য আমরা কিউআর কোড দিয়ে রাখছি। অর্থাৎ ইজি অ্যাকাউন্টিং বই, আমি তো তোমাদেরকে বললামই যে ইজি অ্যাকাউন্টিং বই এটা বাংলাদেশের সর্বপ্রথম একটা ডিজিটাল বই। অর্থাৎ এই বইটার বৈশিষ্ট্যটাই এইটা যে তুমি আসলে বই কেনার সাথে সাথে তুমি আসলে আমাকে পেয়ে যাচ্ছ। তোমাকে পুরো পুরো বইয়ের সৃজনশীল, এমসিকিউ, বেসিক, তোমাকে বোর্ডের অ্যানালাইসিস, এভরিথিং সব কিছু বুঝাইয়া দেওয়ার জন্য আমি নিজে তোমাদের সামনে দাঁড়ায় থাকবো। আমি নিজে প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে নিয়ে ভিডিও আকারে কিউআর কোড বানিয়ে সেটা আসলে তোমাদের বইয়ের সাথে আমি দিয়ে দিচ্ছি। এই কারণে আমি বলছি ইজি অ্যাকাউন্টিং বইটা আসলে তোমার হিসাব বিজ্ঞানের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতির একটা বই। অর্থাৎ তুমি যদি ইজি অ্যাকাউন্টিং বইটা পড়ো, তোমার আসলে হিসাব বিজ্ঞানের জন্য আর কোনো কিছু পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই। আচ্ছা, তাহলে দেখো, সমন্বিত ক্রয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বা সমাপনী মজুত পণ্য। এখন আমার এই প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে, নিট ক্রয়ের ক্রয়ও দেওয়া আছে, এবং আমার এখানে সমাপনী মজুত পণ্য দেওয়া আছে। আমার কাজটা কি জানো? আমার কাজ হচ্ছে ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করব, সমাপনী মজুত পণ্যের অ্যামাউন্টটা বাদ দিয়ে দিব। বাদ দিলে থাকতেছে কত? 95,000 টাকা। তাহলে আমাদের পূজা এন্টারপ্রাইজের সমন্বিত ক্রয়ের পরিমাণ 95,000 টাকা। 95,000 টাকা। ওকে, ক নাম্বারটা আমরা বুঝে ফেললাম। চলে যাব প্রশ্ন নাম্বার খতে। খ নাম্বার প্রশ্ন আমাকে বলেছে যে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। দেখো, চলতি সম্পদ বা চলতি দায়, এই যে চলতি মানে হচ্ছে ওই সম্পত্তি বা ওই দায়ের উপযোগিতা বা কার্যকারিতাটা আমার ব্যবসা প্রতিষ্ঠানে 1 বছরের কম সময় থাকবে। অর্থাৎ 1 বছর চলে যাওয়ার আগেই, 1 বছর শেষ হয়ে যাওয়ার আগেই আমার ওই সম্পত্তির উপযোগিতা বা কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে, উপযোগিতা বা কার্যকারিতাটা নিঃশেষিত হয়ে যাবে, উপযোগিতা বা কার্যকারিতা ধ্বংস হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে চলতি সম্পদ আর চলতি দায়ের পরিমাণটা আমরা বের করব, তাই না? আচ্ছা, আমি আগে চলতি সম্পত্তির পরিমাণটা বের করি। চলতি সম্পত্তি দেখো, প্রাপ্য হিসাব একটা চলতি সম্পত্তি, মজুত পণ্য এটা একটা চলতি সম্পত্তি, তাই না? ওকে, আর কি কোনো কিছু চলতি সম্পত্তি আছে? না, আর কোনো চলতি সম্পত্তি নাই। এরপর আমরা বের করি চলতি দায়ের পরিমাণ। দেখো, এখানে দেওয়া আছে পাওনাদার, এটা একটা চলতি দায়, প্রদেয় বিল, এটা একটা চলতি দায়। আর কোনো চলতি দায় আসলে আমাদের এই প্রশ্নে আমরা আপাতত দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি করলাম? চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণটা প্রাপ্য হিসাব আর মজুত পণ্য দুইটা যোগ করে দিলাম, 30,000 যোগ 1 লাখ, যোগ করে দিলে 1,30,000 টাকা। তারপর হচ্ছে চলতি দায় যোগ করে দিলাম কত? পাওনাদার আর প্রদেয় বিল 80,000 যোগ 25,000 যোগ করলে কত? 1,05,000 টাকা। 1,05,000 টাকা। তাহলে আমি এখানে বলতে পারি পূজা এন্টারপ্রাইজের চলতি সম্পত্তির পরিমাণ 1,30,000 টাকা এবং চলতি দায়ের পরিমাণ 1,05,000 টাকা। খুব সুন্দর করে, খুব সহজভাবে, খুবই দ্রুত সময়ের মধ্যে দেখো আমরা কিন্তু খ নাম্বার প্রশ্নটাও সমাধান করে ফেললাম। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে প্রতিটা প্রশ্নের সমাধান খুবই চমৎকারভাবে, খুবই সুন্দরভাবে, খুবই সাবলীলভাবে ব্যাখ্যা আকারে আমি বইয়ের মধ্যে প্রশ্নের সমাধানগুলো উপস্থাপন করে রেখেছি।
এরপরেও তোমাদের বোঝার জন্য এই যে ভিডিও ক্লাসগুলো নিচ্ছি, এই প্রত্যেকটা ক্লাস তোমরা বইয়ের মধ্যে যেই কিউআর কোডটি রয়েছে ওই কিউআর কোডগুলো স্ক্যান করলে তুমি দেখতে পারবা। যেই প্রশ্নের উপরে যেই কিউআর কোড থাকবে সেটা তুমি স্ক্যান করবা, তাহলে ওই প্রশ্নের সমাধানটা তুমি ইনশাল্লাহ দেখতে পারবা। আমরা চলে আসবো হচ্ছে আমাদের গ নাম্বারের প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলেছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি রেওয়া মিল প্রস্তুত করো। করলাম রেওয়া মিল প্রস্তুত। রেওয়া মিলের মধ্যে নিয়মটা কি ভাইয়া? রেওয়া মিল আমি প্রস্তুত করব, কি নিয়মে প্রস্তুত করব? রেওয়া মিলের মধ্যে আমার নিয়মটাই হচ্ছে আসলে ডেবিট ক্রেডিট, তাই না? এই রেওয়া মিলের মধ্যে আমার মূলত নিয়মটা কি? রেওয়া মিলের মধ্যে আমার মূলত নিয়মটা হচ্ছে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা। আচ্ছা, ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা বলতে আসলে আমি কি বুঝাচ্ছি? ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা বলতে আমি আসলে বোঝাচ্ছি যে আমার এই রেওয়া মিল করতে গিয়ে যে সকল হিসাবগুলো আমার জন্য সম্পদ, যে সকল হিসাবগুলো আমার জন্য ব্যয়, যে সকল হিসাবগুলো আমাদের জন্য উত্তোলন, সম্পদ ব্যয় উত্তোলন, এই ধরনের হিসাবগুলোকে আমরা আসলে ডেবিট পাশে লিখব। আয় দায় মূলধন এই হিসাবগুলোকে আমরা ক্রেডিট পাশে লিখব। তাহলে আমি যদি এই প্রশ্নটার দিকে দেখি, দেখো আমাদের ক্রয় এটা একটা ব্যয়, ব্যয় হিসাবকে আমরা আসলে ডেবিট করে দিব। ব্যয় থাকলে ওইটাকে আমরা কি করে দিব? ওইটাকে আমরা ডেবিট করে দিব। মূলধন, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়, এটাকে আমরা ক্রেডিট করব। মজুত পণ্য এক প্রারম্ভিক মজুত পণ্য একটা ব্যয়, ব্যয় হিসাবকে ডেবিট করে দিব। পাওনাদার একটা দায়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়, তাহলে পাওনাদারকে ক্রেডিট করব। সুনাম একটা সম্পদ, তাহলে সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, সুনামকে আমরা ডেবিট করে দিব। প্রাপ্য হিসাব একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, আমরা প্রাপ্য হিসাবকেও ডেবিট করে দিব। প্রদেয় বিল, খেয়াল করো, প্রদেয় বিল এটা একটা দায়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়, তাহলে প্রদেয় বিলকেও আমরা ক্রেডিট করে দিব। মজুত পণ্য 31 এটা আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। বিক্রয় ফেরত, বিক্রয় হচ্ছে ক্রেডিট, বিক্রয় ফেরত তাইলে ডেবিট হয়ে যাবে, কারণ বিক্রয় ফেরতের ফলে আমার ব্যবসায় আয়ের পরিমাণটা হ্রাস পায়, আয়ের পরিমাণটা কমে যায়, তাই না? আচ্ছা, এরপর দেখো বেতন এটা একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়। বিক্রয় একটা আয়, আয় দায় মূলধনকে আসলে ক্রেডিট করে দিতে হয়, তাই না? ওকে, তাহলে আমরা যদি একটু উত্তরের দিকে তাকাই, আমার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে যেটা যেটা সম্পদ, যেটা যেটা আয়, যেটা যেটা ব্যয়, যেটা যেটা মূলধন, যেটা যেটা দায়, এইটা লিস্ট করা আর কি। তো দেখো আমি এখানে লিস্ট করছি ভাইয়া, এখানে আমি লিস্ট করছি, দেখো ক্রয় ডেবিট, মূলধন ক্রেডিট, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, পাওনাদার ক্রেডিট, সুনাম ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, প্রদেয় বিল ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট, বেতন ডেবিট, বিক্রয় ক্রেডিট। করার পরে আমি দুইটা পাশ যোগ করলাম, দুইটা পাশ যোগ করলে আমি দেখলাম কি আমার উত্তর চলে আসলো 2,98,000 টাকা। যেহেতু আমার রেওয়া মিলে দুইটা পাশ মিলে গেছে, তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু করেছি সব কিছু সঠিক করেছি, অর্থাৎ এতক্ষণের মধ্যে আমি আসলে কোনো ধরনের কোনো ভুল কোনো কিছু আমি করি নাই, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু এইভাবে কি করলাম, এইভাবে কিন্তু আমরা খুবই চমৎকারভাবে, খুবই সহজভাবে বরিশাল বোর্ড 2024-এ যে এই সৃজনশীল প্রশ্নটি আমাদের নবম অধ্যায়ের উপরে এসেছিল, আমরা ওই প্রশ্নটি খুবই সুন্দরভাবে সমাধান করে ফেলেছি। এর পরবর্তী পর্বে আমরা আসলে দিনাজপুর বোর্ড 2024-এর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। যদি দিনাজপুর বোর্ড 2024-এর প্রশ্নটি বুঝতে বা করতে তোমাদের কোনো অসুবিধা মনে হয়, তাহলে দেখবা এরকম বরিশাল বোর্ড 2024-এর মতো দিনাজপুর বোর্ড 2024-এর প্রশ্নের শুরুতেও এরকম একটা কিউআর কোড রয়েছে, সেই কিউআর কোডটি স্ক্যান করলে তোমার সামনে কিন্তু দিনাজপুর বোর্ড 2024-এর প্রশ্নটি চলে আসবে। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।